ধর্মীয় ভাব গম্ভীর্যে দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। ব্যবধান ভুলে সকলে একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি। সবাই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, দেশে যেন কোনো রয়জাতপূর্ণ কোনো কিছু না থাকে, আমরা ভালোভাবে বাঁচতে চাই। আল্লাহ পাক সবাইকে যেন সুস্থ রাখেন, সর্বোপরি দেশের সবার মঙ্গল কামনা করেছি। পরিবারের জন্য ভালো দোয়া করছি, যে দেশের মঙ্গল হয় এই দোয়া করছি। ত্যাগের মহিমা ও আল্লাহর সন্তুষ্টি লাভে সারা দেশে পশু কোরবানি দিচ্ছেন মুসলমানরা। বর্জ্য অপসারণে তৎপর পরিচ্ছন্নতা কর্মীরা। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন। ঈদ উল আজহা উপলক্ষে জাতীয় উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টার ঘোষণা। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে রাজনৈতিক দলের মিশ্র প্রতিক্রিয়া। জাতির প্রত্যাশা পূরণ হয়নি বললেন সালাউদ্দিন আহমদ। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এবং ঈদ আনন্দ নেই শহীদ আবু সাঈদের পরিবারে। নতুন জামা, জুতা আর পছন্দের রান্নার স্মৃতি হাত রেখে কাঁদছেন বাবা মা। প্রিয় দর্শক, ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি ঈদ দেশ জনপদ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। ভেদাভেদ ভুলে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে জাতীয় ঈদগাহে ঈদ উল আজহার প্রধান জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই জামাতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকায় সপরিবারেও অনেকে আদায় করেন ঈদের নামাজ। এছাড়াও বায়তুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ফাহিম ইউসুফের সহযোগিতায় এম এ আজিমের রিপোর্ট। সকালের শুরুতেই সপরিবারে ধর্মপ্রাণ মুসল্লিদের এ যাত্রা জাতীয় ঈদগাহ পানে। ভেদাভেদ ভুলে নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হন এক ছায়াতলে। প্রধান জামাতে সকলের সঙ্গে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 7:30টায় শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকের পিছনে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পড়েন সবাই। প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও নামাজে অংশ নেন। নামাজ শেষে খুতবা ও মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার জন্য কল্যাণ কামনা করা হয়। নামাজে আলাদা ব্যবস্থা থাকায় সন্তোষ প্রকাশ করেন নারীরা। এদিকে সকাল 7টা থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানেও প্রতি জামাতে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। বলা যায় যে নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কুরবানির জন্য ছুটেছেন মুসল্লিরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ত্যাগের মহিমায় সারা দেশেও অনুষ্ঠিত হয়েছে ঈদ উল আজহার জামাত। এতে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার সকাল 8টায় রংপুরের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত। এতে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানের সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় দেশের বৃহৎ ঈদ জামাত। এতে নামাজ আদায় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করেন ঈদ আনন্দ। সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল আজহার নামাজ। আর নাটোরে ঈদের প্রথম জামায়াত কন্দিভেটা মসজিদে অনুষ্ঠিত হয় সকাল 6:45। পরে আত্মীয় স্বজন প্রতিবেশীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।
দর্শক, সারা দেশে ঈদের নামাজ শেষে আল্লাহর নামে পশু কোরবানি দিচ্ছেন মুসলমানরা। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে পঞ্চগড় যাব রাশিদুজ্জামান বাবুর কাছে। বাবু, আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বাবু, আপনি আমাদের জানাবেন পশু কোরবানি কেমন দেখছেন, কি বলছেন মুসল্লিরা? ঈদ মোবারক স্নেহা আপনাকে। আপনি জানেন যে আসলে ব্যথিত বেদন বুঝিবে সে কিসে, কি যাতনা বিষে ধ্বংস নিচারে, অর্থাৎ আজকে যার ব্যথা সেই কিন্তু বুঝতে পারে যে আসলে কি অবস্থা। আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় শিশু পরিবার বালক এখানে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় শিশু পরিবারে যারা রয়েছে, অসহায় শিশুরা, যাদের মা নেই, যাদের বাবা নেই, এরকম শিশুরা রয়েছে কিন্তু এখানে রয়েছে। অনেকের বাবা মা থাকার পরেও কিন্তু আসলে তারা এখানে আশ্রয় নিয়েছে। এখানে আজকে পবিত্র ঈদের দিন, এই ঈদের দিনেও কিন্তু আসলে তাদের যে প্রাণ চাঞ্চল্য থাকার কথা, তাদের যে হাসি থাকার কথা, তাদের যে আনন্দ থাকার কথা, সেই আনন্দটুকু নেই। তো তারপরেও কিন্তু এখানে যে যদি আমি বলি যে এখানে সবই রয়েছে, খাওয়া থেকে পোশাক থেকে সবকিছুই তারা কিন্তু ঠিক মতো পায়। আজকে যদি আপনাকে দেখাতে চাই যে এইখানে কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে গরু কুরবানি দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে হয়তোবা সকালে দিকে তারা নাস্তা করেছে, সেমাই খেয়েছে, খেয়ে নামাজে গিয়েছে, এরপরে কিন্তু আসলে গরু কুরবানি দেওয়া হয়েছে। এই কুরবানি শেষে কিন্তু রান্নাবান্না হবে, পোলাও হবে, গরুর মাংস হবে, খাসির মাংস হবে, এইরকম অবস্থা কিন্তু রয়েছে। আমরা যদি কথা বলি যে এখানকার যে আবাসিক অনাবাসীরা রয়েছে, তারা কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এখানকার যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তিনি আমাকে জানিয়েছে যে প্রতিদিনের খরচ কিন্তু 140 টাকা। আমরা দেশ টিভিতে কিন্তু আসলে প্রতি ঈদে কিন্তু আসলে তাদেরকে নিয়ে এরকম লাইভে থাকি। গত বছরও কিন্তু 100 টাকা ছিল, কিন্তু এবারে কিন্তু 140 টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু 140 টাকা এই যে নিত্যদিনের যে বাজার, সেই বাজারে কিন্তু আসলে কুলায় উঠতে পারে না। আমরা যদি কথা বলতে চাই এখানকার যিনি তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথে কথা বলতে, ওয়ালিউল, আপনার কাছে জানতে চাই যে আসলে এখানকার বাচ্চারা আজকে কিভাবে ঈদটা উদযাপন করছে। ধন্যবাদ। সরকারি শিশু পরিবার বালক পঞ্চগড়ের পক্ষ থেকে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। সারা দেশে নেয় আমরাও সরকারি শিশু পরিবার বালক পঞ্চগড়ে ঈদের সম্পূর্ণ উৎসাহ উদ্দীপনায় আমরা ঈদ উদযাপন করতেছি। আমরা সকালে আমাদের নিবাসীরা এখানে প্রাত্যহিক নাস্তা শেষ করে তারা ঈদের নামাজ পড়েছে। তারা ঈদের নামাজ শেষ করে একটু আগে প্রতিষ্ঠানের ভিতরে এসেছে। আপনি একটু আগে দেখেছেন যে এখানে গরু কুরবানি চলছে। একটু পরে তাদের আবার নাস্তার ব্যবস্থা রয়েছে। দুপুরে উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে ঈদের পোশাক সরবরাহ করা হয়েছে নতুন, অর্থাৎ কোনো কিছুরই কমতি নেই। তারা যথেষ্ট উৎসাহের মধ্যে দিয়েই এই ঈদ উদযাপন করতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আসলে এইখানকার তত্ত্বাবধায়ক বলছিলেন যে আসলে এইখানকার ব্যবস্থাপনা যথেষ্ট রয়েছে, তারপরেও আসলে তাদের যে সুখ শান্তি অনাবিল আনন্দ থাকার কথা, সেই অনাবিল আনন্দ কিন্তু পরিবারের মাঝে থাকার কথা, কিন্তু সেই পরিবার যেহেতু নেই, তারপরেও এই চার দেওয়ালের মাঝেই কিন্তু তাদের আনন্দ। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। স্নেহা। রাশিদুজ্জামান বাবু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম পঞ্চগড় থেকে পশু কোরবানির খবরাখবর। রাজধানীর পশু কোরবানির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাফওয়ান। সাফওয়ান, আপনাকে আরো একবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাদের জানাবেন কোরবানির কি পরিস্থিতি দেখছেন, বর্জ্য ব্যবস্থাপনায় কি খবর রয়েছে আপনার কাছে? স্নেহা, কিছুক্ষণ আগে আমরা কিন্তু রাজধানীতে যে পশু কোরবানি হচ্ছে তার খবর জানাচ্ছিলাম। তো এই মুহূর্তে আমরা শাহজাহানপুরে রয়েছি। এখানে যে পশুর হাটটি বসেছিল এটি অন্যতম বড় একটি হাট রাজধানীর, এবং সেটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম গতকাল থেকেই শুরু হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু এই হাটে বর্জ্য পরিষ্কারের কাজটি করছে। তো দেখতে পাচ্ছি তারা বেশ তৎপর রয়েছে সকাল থেকে, এবং তারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি জানিয়েছিল যে 12 ঘন্টার একটি বর্জ্য অপসারণের কার্যক্রম তারা হাতে নিয়েছে সারা ঢাকা শহরে যত বর্জ্য রয়েছে কোরবানির পশুর, এবং একই সাথে হাটের যে বর্জ্য থাকে সেটি কিন্তু ভলিউম অনেকটাই বেশি থাকে। তো সব কিছু মিলিয়ে যারা ব্যক্তিগতভাবে পশু কোরবানি করবে সেটি সহ যে হাটের যে ময়লা বর্জ্য সেগুলো কিন্তু 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করার কথা রয়েছে। তো সেটি আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে একই সাথে রাজধানীতে যেমনভাবে আসলে কোরবানি চলছে একইভাবে কিন্তু এই বর্জ্য পরিষ্কারের কাজটিও কিন্তু সিটি কর্পোরেশনের
পক্ষ থেকে করা হচ্ছে এবং এখানে তাদেরকে নজরদারি করার জন্য তাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তদারকি করছে সিটি কর্পোরেশনের কর্মীরা। তো আমরা এই মুহূর্তে শাহজাহানপুর যেই পশুর হাটটি রয়েছে সেখান থেকে বর্জ্য অপসারণের সর্বশেষ তথ্যটি জানাচ্ছিলাম। তো স্নেহা, আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাফওয়ান, তিনি জানাচ্ছিলেন বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ খবরাখবর। দেখছেন দেশ জনপদ সংবাদ। সিটি কর্পোরেশনে কোরবানির খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, আপনাকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি জানাবেন আমাদের সিটি কর্পোরেশনে নির্ধারিত স্থানে কোরবানি হচ্ছে কিনা, এই বিষয়ে মনিটরিং করছে কিনা কর্তৃপক্ষ? জি স্নেহা, আপনাদের ঈদ মোবারক। কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য কুমিল্লা বেতনের নির্দেশ এবং তারা যে তথ্য দিয়েছে নির্দিষ্ট স্থানে সকালে গরু কোরবানি দিচ্ছেন এবং সেই কোরবানির আমরা দেখেছি এখন হচ্ছে তারা মনিটরিং করছেন এবং যথাসময়ে সন্ধ্যার আগেই কোরবানির বর্জ্য অপারেশন করার জন্য আসলে যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছেন। সকলকে ব্যাগ দেওয়া হয়েছে এবং সে ব্যাগে নির্দিষ্ট স্থানে মালা রাখার জন্য বলা হয়েছে এবং সকলে আমরা দেখেছি নির্দিষ্ট স্থানে গরু কোরবানির মাধ্যমে তা কার্যকর করছে। তবে এই বিষয়ে আমি জানি কুমিল্লায় প্রায় প্রাণী সম্পদ তথ্য অনুযায়ী 2,55,752টি গরু এবং কুমিল্লায় আসলে কোরবানি দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক আপনার কুমিল্লা সিটি 27টি ওয়ার্ডে প্রায় 1.5 লক্ষের উপর গরু আসলে কোরবানি দেওয়া হয়েছে। তবে আমি একটু জানিয়ে রাখি কুমিল্লার যে অবস্থা, সেই অবস্থা আমরা জানি যে যেহেতু জনপ্রতিনিধি নেই, তারপর সিটি কর্পোরেশনে যারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তাদের কোনো ছুটি নেই, তারা সকলেই যাদের নির্দিষ্ট মাইকিং করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে এবং বর্জ্য অপসারণ করার জন্য সকলকে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। তবে এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করি। কুমিল্লা আসলে আমি জানি এবার কুমিল্লা জেলাতে আপনাদের প্রায় 2,50,000 গরু গতবার হচ্ছে, এবার 18,000 গরু বেশি কোরবানি হয়েছে এবং সেই তথ্য মতে কুমিল্লার সবাই যথাস্থানে রাখার জন্য বলে বিশেষ করে সিটি কর্পোরেশনের বাইরে যে উপজেলা রয়েছে ওখানে আপনি দেখেছি উপজেলার থেকেও যথাস্থানে বর্জ্য পরিষ্কার করার জন্য আসলে ব্যবস্থা গ্রহণ করেছে কুমিল্লা। সবকিছু মিলিয়ে বলা ছিল কুমিল্লা নির্দিষ্ট স্থানে কোরবানি হয়েছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কুমিল্লা থেকে পশু কোরবানি ঘিরে সিটি কর্পোরেশনের পদক্ষেপের খবর। কোরবানি বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে শরীয়তপুর, বরিশাল ও ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম, শাকিল মাহমুদ ও ইলিয়াস আহমেদ। শুরুতে যাচ্ছি শরীয়তপুরে। সাইফুল, আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। আপনি আমাদের জানাবেন সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে কোরবানি হচ্ছে কিনা, এই বিষয়ে মনিটরিং কতটা হচ্ছে, কি বলছেন কর্তৃপক্ষ? সেনা, আপনি সহ দেশ টিভি সকল দর্শককে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে ঈদের নামাজের পরেই কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা তারা কিন্তু কুরবানির যে কার্যক্রম সেটি কিন্তু তারা করেছে। এই মুহূর্তে অবস্থান করছে শরীয়তপুর সদর উপজেলার এখানে চিত্র যদি দেখাই সেখানে কিন্তু তারা সকালবেলা যে ঈদগাহ নামাজ আদায় করেছেন 7টার দিকে, এর পরবর্তীতেই কিন্তু তারা এই পশু কুরবানি দিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু তাদের যেই বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্য সরানোর জন্য কিন্তু তারা নিজেরাই উদ্যোগী হয়ে কাজ চলমান রেখেছে। এক্ষেত্রে আমরা শরীয়তপুর পৌর প্রশাসকের মাধ্যমে জানতে পেরেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছে শরীয়তপুর পৌরসভার 9টি ওয়ার্ডে কিন্তু 3টি টিমে বিভক্ত করে পরিচ্ছন্ন কর্মীরা আজকে এই 12টা থেকে রাত 12টার মধ্যে কিন্তু এই বর্জ্যগুলো সরিয়ে ফেলবেন বলে আমাদেরকে জানিয়েছে। সেক্ষেত্রে কিন্তু তারা ব্লিচিং পাউডারের দেওয়ার মাধ্যমে কিন্তু তারা এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে যাচ্ছে। আমরা এখানে একজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব আসলে এই যে আপনারা ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করছেন সেক্ষেত্রে শরীয়তপুর পৌরসভার থেকে আপনারা কতটা পাচ্ছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন? পৌরসভা থেকে এখনো আসে নাই। প্রতিবারই তো আমরা যখন দেখা যায় কাজ শেষ হওয়ার আগে মোটামুটি পৌরসভায় গাড়ি চলে আসে, ব্লিচিং পাউডার দেয়। এখন পর্যন্ত এবার এখনো আসে নাই, হয়তো চলে আসবে। আমাদের মতো আমরা করতেছি, আগে আমরা যতটুকু নিজস্ব ভাবে যতটুকু করা যায় আমরা পরিষ্কার করে রাখতেছি আর কি। জি, ধন্যবাদ আপনাকে।
এর পাশাপাশি পৌর প্রশাসক ওয়াহিদ হোসেন আমাদেরকে বলেছেন যে শরীয়তপুর পৌরসভার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু অতি দ্রুতই তারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে ফেলবে বলে আমাদের জানিয়েছেন। এই ছিল শরীয়তপুর থেকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো বরিশালের শাকিল মাহমুদের কাছে। দেখুন, বরিশালে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7:30টায়। তারপরে যেসব মসজিদ গুলোতে দুটি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে সেগুলো 9টার মধ্যেই শেষ হয়ে গিয়েছে। তারপর পরে কিন্তু আমরা দেখেছি নগরবাসী কিন্তু কোরবানি দেয়া শুরু করেছে এবং এই কোরবানিকে কেন্দ্র করে সবার মাঝেই কিন্তু আমরা দেখেছি যে একটি আনন্দ উদ্দীপনা বিরাজ করছিল। এর পাশাপাশি ঈদের জামাত শেষে বরিশাল সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন রায়হান কাউসার, তিনি জানিয়েছেন যে এই কোরবানির যে বর্জ্য সেগুলো কিন্তু আসলে দ্রুত পরিষ্কার করার জন্য দুপুর 2টার মধ্যেই সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা কিন্তু মাঠে নামবে এবং সন্ধ্যার আগে আগেই কিন্তু এই যত বর্জ্য আছে সবকিছু কিন্তু পরিষ্কার হবে বলে কিন্তু তিনি দাবি করেছেন। তো আমরা কথা বলবো নগরবাসীদের সাথে যে এবার আসলে ঈদটা বিগত বছরগুলোর তুলনায় আলাদা কিনা এবং এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যে এরকম কঠোর অবস্থান, এটি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এবার পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এমনিতেই নগরবাসী খুব পরিচ্ছন্ন অবস্থায় আছে এবং আজকে সবচেয়ে ভালো লাগতেছে যে আবহাওয়াটা খুবই অনুকূলে। মানুষ কোরবানি আলহামদুলিল্লাহ ভালোভাবেই দিতে পারতেছে এবং ত্যাগের মহিমায় কোরবানি দিতে পারছি, আমরাও দিতে পারছি। এই জন্য নগরের প্রতি শুকরিয়া আদায় করতেছি। আমরা কথা বলছিলাম নগরবাসীর সাথে, তারা যেটা জানিয়েছে যে সিটি কর্পোরেশন থেকে এবার নগরী পরিষ্কার রাখতে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলোকে কিন্তু তারা স্বাগত জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব ময়মনসিংহে, জানবো সেখানকার খবর আমাদের সহকর্মীর কাছ থেকে। ময়মনসিংহে নির্দিষ্ট স্থানে কুরবানির পশু জবাই করা হয়েছে, অর্থাৎ বর্জ্য অপসারণের কাজ শুরু হবে বেলা 2:30 থেকে। আমাদেরকে সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে, অর্থাৎ তারা কিন্তু 1200 পরিচ্ছন্নতা কর্মী ইতিমধ্যেই প্রস্তুত রেখেছেন এবং সেও সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে গত বছরের ন্যায় এবছরও কিন্তু সুন্দরভাবে সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে কিন্তু তাদের যে বর্জ্য অপসারণের কাজ সেটি কিন্তু সুন্দরভাবেই তারা 12 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও নাগরিক নেতৃবৃন্দরা বলছেন এবং সাধারণ মানুষ বলছেন যে 12 ঘন্টার মধ্যে কোনোভাবেই বর্জ্য অপসারণ করা সম্ভব নয় এবং সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে সেই লক্ষ্যে কিন্তু 33টি ওয়ার্ডে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি রয়েছে এবং দুপুর 2:30 থেকে কিন্তু তাদের যে বর্জ্য অপসারণ কাজ সেটি কিন্তু নগরীর টাউন হল মোড় থেকে শুরু হয়ে প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু চলমান থাকবে। সেই বিষয়টি আমাদেরকে সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে। আমরা এখন রয়েছে ময়মনসিংহ নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে রয়েছে, অর্থাৎ এই উচ্চ বিদ্যালয়ে প্রায় 20টির মতো পশু কুরবানি করা হয়েছে এবং সেখানকার বর্জ্যও কিন্তু আমরা দেখেছি যত্রতত্রভাবে রাখা হয়েছে এবং সেগুলোও কিন্তু সিটি কর্পোরেশন উদ্যোগী হয়ে কিন্তু সেগুলো পরিষ্কার করবেন এবং এছাড়াও আমরা দেখেছি সিটি কর্পোরেশন থেকে কিন্তু বিভিন্ন ধরনের ব্লিচিং পাউডার সহ কিন্তু অন্যান্য যে সরঞ্জামাদি রয়েছে সেইগুলো কিন্তু যারা কুরবানি করছেন অর্থাৎ তাদের মাঝে কিন্তু বিতরণ করা হয়েছে। অর্থাৎ সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে তারা যে ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা কিন্তু 12 ঘন্টার মধ্যে সেই বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করবেন। যদিও তারা বলছেন যে আজকের আবহাওয়া ভালো থাকার কারণে সেই কাজটি কিন্তু তারা দ্রুত সময়ে করতে পারবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বর্জ্য অপসারণ নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, শাকিল, ইলিয়াস, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শরীয়তপুর, বরিশাল ও ময়মনসিংহ থেকে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ সংবাদ।
2026 সালের এপ্রিলের প্রথমার্ধে হচ্ছে আগামী জাতীয় নির্বাচন। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে শুক্রবার রাতে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেন তিনি। জানান আগামী মাসেই দেয়া হবে জুলাই সনদ। বিস্তারিত ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ভাষণে তুলে ধরেন নির্বাচন, জুলাই আগস্ট গণহত্যার বিচারে অগ্রগতি, রাষ্ট্র সংস্কার ও দেশের উন্নয়নের রূপরেখা। মহিমান্বিত করে গরিব বান্ধব 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে সুবিধাজনক সময়ে বিস্তারিত রোডম্যাপ দিবে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। ডক্টর ইউনূস বলেন, এ সরকারের বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসব মুখর, শান্তিপূর্ণ, বিপুল অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এ সময় আগামীর বাংলাদেশ গঠনে বুঝে শুনে ভোট দেওয়ার আহ্বান জানান। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। প্রধান উপদেষ্টা আগামী জুলাই মাসে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার প্রত্যাশা জানান। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। ডক্টর ইউনূস বলেন, রাখাইনে কোনো করিডোর দেয়া হয়নি, এটি কেবলই সরকারের বিরুদ্ধে অপপ্রচার। সেই সঙ্গে চট্টগ্রাম বন্দর বিশ্বমানের অপারেটর দিয়ে পরিচালনার যুক্তিও তুলে ধরেন তিনি। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। আগামী রমজানের ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে সরকার একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। আগামী রোজার ঈদের মধ্যে ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের তারিখ বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় এমনটা জানান তিনি। এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, আর সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইউসুফ ভুঁইয়ার আরও একটি রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। 2026 সালের প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছে তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। সালাউদ্দিন আরো বলেন, দেশের 50-এর অধিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। সরকার চাইলে সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে পারতেন। অধিকাংশ দল, 50-এরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি। এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র অনুযায়ী সংস্কার ও বিচার আগে হলে নির্বাচনের তারিখ নিয়ে তাদের আপত্তি নেই। নির্বাচনের তারিখ নিয়ে আমরা এর আগেও বলেছি, আমাদের জুলাই যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়াটা নিশ্চিত হয় এবং তার রোডম্যাপটা তৈরি থাকে, তাহলে নির্বাচন ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়ের মধ্যেই হতে পারে। সেটা এপ্রিল উনি বলেছেন, সেটা এপ্রিলও হতে পারে। অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ জনপদ সংবাদ। চারপাশে ঈদ আনন্দ, পরিবার স্বজনদের পদচারণায় মুখর প্রতিটি বাড়ি, পাড়া, গ্রাম।
আনন্দ আড্ডা আর হইচইয়ে মেতেছে সবাই, কিন্তু প্রতি ঈদে যার হাতের নতুন জামা জুতা পেয়ে বাবা যেতেন ঈদগাহে, মা করতেন পছন্দের রান্না, সেই স্মৃতিগুলোই ফিরে আসছে প্রতিটি ক্ষণে মুহূর্তে। শূন্য বাড়িতে আনন্দ ছুঁতে পারছে না বাবা মা আর স্বজনদের। বলছি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পরিবারের কথা। বিস্তারিত রফিকুল ইসলামের প্রতিবেদনে, ছবি তুলেছেন মাহমুদ রকি। বাড়ির উঠোনে চিরশায়িত জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ ঘরের কাছেই শুয়ে, অথচ কাছে আসে না, ডাক শোনে না মায়ের। প্রিয় সন্তানকে ছুঁতে ব্যাকুল মা কখনো জানালার ফাঁকে, কখনো কবর ছুঁয়ে নীরবে ডুকরে কাঁদেন। ঈদের আনন্দে চারপাশে মেতে উঠলেও ঘরে নেই প্রিয় সন্তানের হাক ডাক। মৃত্যুর আগে ছেলের দেয়া শাড়িতেই ছেলের শরীরের স্পর্শ পান প্রিয় মা। ছেলে নাই তো এখন, আর কি করবো, আমার এটাই দুঃখ প্রকাশ। চল বেড়া করা করছে আগ্নে ঘরে, বাথরুমে কলে পড়ে, ছেলে মনে পড়ে, ছেলে এখন মরবে এমনটা করে। ছেলে আমার আছে, দেখি ছেলে আমার নাই। ছেলেহারা মায়ের আকুতি আর শোকার্ত বয়োবৃদ্ধ বাবার চোখের জলে ভাসে বাড়ির আঙিনা, কবরস্থান। বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবক ছেলের লাশ বাবার কাঁধ মারিয়ে কবরে নেয়ার আসমান ভাঙা স্মৃতি ভুলতে পারেন না বাবা মকবুল হোসেন। ছেলে আমার এবার নাই, তাতে আবার অন্তরটা খুব খালি। ঈদের আনন্দ অনুভব হচ্ছে না, দুঃখ বোধ হচ্ছে। আর যেন এই স্বৈরাচার সরকার যেন না আসে, এটাই সবাই সজাগ থাকবেন, আর যেন বাপ মায়ের কোল খালি না হয়। আর্থিক সচ্ছলতা ফিরলেও চারপাশে যখন খুশির উৎসব, তখনও শুনশান আবু সাঈদের বাড়ি, আনন্দ বঞ্চিত পুরো পরিবার। ভাই হারাইয়া অনেক মানুষ আমাদের কাছে আসছে, বলছে যে আপনার এক ভাই চলে গেছে, আমরা শত শত ভাই আছি আপনাদের পাশে। জুলাই আন্দোলনে আত্মদান করা আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তার আত্মদানকে ঘিরে চূর্ণ হয়েছে আওয়ামী সরকারের দাম্ভিকতা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ আনন্দেও বিষাদ নেমেছে জুলাই শহীদদের পরিবারে। আদরের সন্তানকে ছাড়াই পরিবারগুলো পার করছেন ঈদ। গেল কোরবানি ঈদেও যে সন্তান ছিল কাছে বছর আনতে, সেই আজ অনন্ত লোকে। এবার আর সন্তানকে নিয়ে ঘোরা হয়নি গরুর হাট, নেই চোখে মুখে আনন্দের ছাপ। হয়তো আর কখনোই ঈদের আনন্দ ফিরবে না সন্তানহারা এই পিতা মাতার জীবনে। জুলাই শহীদদের স্বজনদের ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন জানাতুল মোহনা। ওই মিয়া, গরুর দাম কত? আব্বা, আমরা কি রঙের গরু কিনবো? কি রং তোর পছন্দ? লাল। লাল তো আমার প্রিয় রং। তাহলে লালই কিনবো। কোরবানির ঈদে সন্তানের হাত ধরে হাটে ঘুরে বেড়াবার স্মৃতি এখনো তাজা। ছেলের পছন্দে কোরবানির পশু কেনা, বাড়ি নিয়ে আসা কত শত স্মৃতি ভিড় করে মনের কোণে। সেই দিনগুলো আর ফিরবে না, কারণ আদরের সন্তান গেছে না ফেরার দেশে। তবুও হাজারো পিতার সান্ত্বনা এই যে জুলাই গণ অভ্যুত্থানের সন্তান প্রাণ দিয়েছে দেশের জন্য, মানুষের জন্য। আমি জানি না সেই সময় আমার মিরাজ যাচ্ছে বাড়িতে পুলিশের গুলিতে শহীদের রাস্তার পাশে পড়ে আছে আমার বাবার দেহটা। কিন্তু এমন আনন্দের দিনে প্রিয় সন্তানের জন্য কাতর পিতার হৃদয়। তাই তো স্মৃতিমাখা শার্টের ঘ্রাণে পিতা খুঁজে ফেরেন সন্তানের ভালোবাসা। তো আমার সাথে হাত ধরে কি আমার ধরে পাজায় ধরে আমি গরু হাটে নিয়ে গেছি, গরু দেখাইছি, গরু কিনছি। স্মৃতি খালি থাকবে, এখানে মিরাজ আছে, ওইখানে মিরাজ আছে। আমাদের কোন ঈদ আমার নেই যতদিন আমি বেঁচে থাকি। আমার পরিবার, আমাদের ঈদ নাই। ঈদ আমাদের থেকে নিয়ে গেছে, আমাদের ভিতরে হাসি আকাঙ্ক্ষা সব চলে গেছে। ঈদের আনন্দের মাঝেও অনেক ঘর ঘিরে আছে বিষণ্ণতায়। এই বুঝি ফিরবে আদরের সন্তান। দরজার পানে চোখ যায় বারে বার, কিন্তু সন্তান আর ফেরে না। ঘরের প্রদীপ যেখানে নিভে গেছে, সেখানে আলো জ্বালাবার শক্তি যেন কারোরই নেই। গরুটাকে নিয়ে আসার জন্য মানে ই করতো, এরকম সামনে চোখের সামনে তো মা এগুলা বাসি কালো মনে হইতেছে, ও গেঞ্জি গায়ে দিয়ে আমি এদিক দিয়ে আসা যাওয়া করতেছে, ঘোরাফেরা করতেছে। ও যে মারা গেছে আমার মনে সেটা একটু আর আনন্দ পাবো মা, এখন তোর সুখে নিয়ে তোর সাথে আর ও নাই। ঘরে মানে সব কিছু চলে গেছে, আনন্দ সবই ও নিয়ে গেছে।
যে সন্তানরা হারিয়ে গেল পৃথিবী থেকে তাদের বাবা মার ঈদও যেন হারিয়ে গেছে। আনন্দই এখন তাদের কাছে বড় বিষাদ। পিতার কাঁধে সন্তানের লাশ আর যেন কাউকে বইতে না হয়। পৃথিবীর সব সন্তানরা থাকুক নিরাপদ, এই হোক জুলাইয়ের প্রেরণা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।